আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে, জামাত কি ক্ষমতায় আসছে? আসলে কতদিন টিকবে? এখানে ২ টি অংশ। ১ম অংশ হচ্ছে জামাত কি ক্ষমতায় আসছে? আর ২য় অংশ হচ্ছে আসলে কতদিন টিকবে? প্রথমত আলাপ করব জামাত কি ক্ষমতায় আসছে এইটুকু নিয়ে। দেখুন, ডক্টর ইউনূস আমাদের ইউনূস সাহেব তো একবার এক প্রকার তো ঘোষণা দিয়ে দিছে যে আগামী এপ্রিলে ১ম দিকে নির্বাচনটা হবে। এইটুকু মেনে বু বু বুঝতে পারছে যে নির্বাচনটা মনে করেন হচ্ছে। তাহলে নির্বাচনটা যদি আগামী এপ্রিলে হয়, কারা ক্ষমতায় আসতে পারে এটা বোঝার জন্য আপনাকে ৩ টা দেখতে হবে। প্রথমত আপনার দেখতে হবে যে ভোটার কারা? যারা ভোট দেবে, এই নির্বাচনে যারা ভোট দেবে ওরা কারা? দ্বিতীয় দেখতে হবে যে এ সোশ্যাল মিডিয়াতে এই যে ভোটার যারা আছে এদের অ্যাক্টিভিটি কিরকম? ৩য় নম্বর দেখতে হবে যে মাঠের অবস্থা কেমন? কার কি অবস্থা? এটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে আগামীতে ক্ষমতায় কারা আসছে। আমি ভোটার কারা এদিকটা আমরা পরে আসবো। ১ম এ আসি এই সোশ্যাল মিডিয়াতে যারা বর্তমানে অ্যাক্টিভ আছে, তাদের ভিতর যদি আপনি আওয়ামী লীগের পেজগুলোতে যান, তাহলে আপনার মনে হবে যে এরে আওয়ামী লীগ তো আবার ফিরে আসছে। কালকে হাসিনা হয়তো চলে আসবে। আবার উল্টাপাল্টা ভোট একটা হয়ে যাবে হাসিনা ক্ষমতায়। এরকম মনে হতে পারে। ওদের পেজগুলোতে যদি আপনি যান। যদি বা হাস্যকর। ২য় নম্বর আপনি যদি বিএনপির পেজগুলোতে যান, তাহলে আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন, দেশপ্রেমিক হয়ে থাকেন বা তাহলে আপনি একটু হতাশ হবেন। আপনার মনে হবে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আবার যে আওয়ামী লীগের মতো এই গুন্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো চলবে। আবার সেই আগের অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ওখান থেকে বের হইয়া আপনি যদি জামাতের পেজগুলোতে যান, তখন দেখবেন বুঝতে পারবেন যে জামাত যেন ক্ষমতায় চলেই আসছে। আসলে এই সবগুলো দেখে আপনি তো রীতিমতো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। কিন্তু একটু থামুন। আরেকটা দল আছে যারা আমার মতো নিরপেক্ষ। যারা আমার মতো নিরপেক্ষ। এটা বিশাল একটি অংশ। বিশেষ করে বিগত ১৬ বছরে এই অংশটা বেড়েছিল। যারা নিরপেক্ষ। কোন দলের সাথে সম্পৃক্ত না। যারা বিএনপি করতো একসময়, ওরাও এখন অনেকটা নিরপেক্ষ হয়ে গেছে। বিএনপির অবস্থা তো ওরা দেখছে মাঠে-ঘাটে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ইত্যাদিতে। ওরা অনেকটা নিরপেক্ষ হয়ে গেছে। আর যারা আওয়ামী লীগের মধ্যে যারা আছে, ওদের একটা অংশ নিরপেক্ষ হয়ে গেছে। কারণ ওরা বা আওয়ামী লীগের পরিস্থিতি ওরা দেখেছিল। ওরা তো আওয়ামী লীগ থেকে তেমন সুবিধা নেয়নি। বিরাট একটি অংশ যারা আওয়ামী লীগ থেকে কোন রকম সুবিধা নেয়নি। কিন্তু এদের মধ্যে একটি অংশ আছে যারা ভারতের আগ্রাসনও পছন্দ করে না। এমনি বিভিন্ন কারণে হয়তো আওয়ামী লীগকে সমর্থন করত। ওরা ওরা ইদানিং অনেকটা নিরপেক্ষ হয়ে গেছে। আরেকটা আছে জামাত। জামাতের যারা আছে ওদের অবস্থা অনেকটা ওই জামা জামাতের মধ্যে নিরপেক্ষ খুব বেশি পাওয়া যাবে না। জামাত থেকে নিরপেক্ষতায় ফিরে আসবে এরকম খুব বেশি পাওয়া যাবে না, অল্প স্বল্প। জামাত জামাতের যে একটা নীতি আছে, নীতি অনুযায়ী এরা দলে যারা একবার যোগ দিয়েছে ওরা সহজ জামাত ত্যাগ করে না, আমার জানা মতে। তারপর আছে এই যে বিশাল সংখ্যক একটা যে নিরপেক্ষ দল, এই দলটাই মূলত ডক্টর ইউনূসকে আরো ৫ বছরের জন্য অন্তপক্ষে কমপক্ষে ৫ বছরের জন্য ক্ষমতায় চায়। এই দলটা হচ্ছে বিশাল একটা অংশ। এই অংশটা কোথায় যাবে? যদি ডক্টর ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যায়, উনি যদি কোনো একটা নির্বাচনে না আসেন, পরে কি হবে সেটা জানি না। তবে উনি যদি নির্বাচনে না আসেন, তাহলে
ছাত্রদের যে একটা দল আছে, ওরাও যে খুব একটা ইয়ার মধ্যে শক্তিশালী অবস্থানে যেতে পারবে এটা আমি মনে করছি না। কারণ ওদের যে এখনো শক্তিশালী অবস্থানে যাওয়ার জন্য ওদের একটা ডক্টর ইউনূসের মতো একজন শক্ত মুরব্বী লাগবে, নেতা লাগবে। এরকম নেতৃত্বের জায়গার মধ্যে এরা এখনো পুরোপুরিভাবে যেতে পারেনি। যদিই বা এদের সমর্থন মানুষের অনেক আছে, যারা নিরপেক্ষ ওদের এ ধরনের অনেকেই তাদেরকে সমর্থন করে, ছাত্রদেরকে সমর্থন করে। কিন্তু ওরা খুব একটা জোরালোভাবে আসতে পারছে না। তাদের ভিতর আবার বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। আচ্ছা যাক। এখন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অবস্থা। এতটুকু বুঝলে তো আপনি বুঝতে পারবেন, আর এর চেয়ে বেশি বলার দরকার নেই। যে নিরপেক্ষ দল শেষ পর্যন্ত কোথায় যেতে পারে। এখন আসি মাঠের অবস্থা কেমন। দেখুন, মাঠের অবস্থা বোঝার আগে আপনার বুঝতে হবে যে ভোটার কারা। অধিকাংশ ভোটার হচ্ছে যে বর্তমান প্রজন্ম, যারা ছাত্র বা বা এই 16, 17, 18 বা 18 থেকে 20 বা এই 20 থেকে 25, 30 এরকম যারা এই যে প্রজন্ম, এই প্রজন্মটা আসলে সবচেয়ে বেশি ভোটার হচ্ছে এরা। এরা তো বিএনপির যে নেতারা ছিল, বিএনপির যে নেতারা ছিল তাদের সাথে এদের পরিচিত ছিল না, পরিচয় নেই, জানে না এরা বিএনপির নেতা কারা ছিল। কারণ বিএনপি বিগত 16 বছরে বিএনপির নেতারা কারো সাথে, কোনো কর্মীর সাথে, কোনো গ্রামে গঞ্জে বা কোথাও এদের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এরা তো তাদের ব্যবসা নিয়ে বা বিভিন্নভাবে এরা আরামাইশের মধ্যে দিন কাটিয়েছে। কেউ কেউ তো আওয়ামী লীগের সাথে ভিতরে ভিতরে, উপরে উপরে বিএনপি হলো, ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথেই ছিল। যার কারণে বিএনপির যে অ্যাক্টিভিটি, বিগত 16 বছরের অ্যাক্টিভিটি না থাকার কারণে এই যে এই মানুষগুলোকে, এই নেতাগুলোকে বর্তমান প্রজন্ম চিনেই না, এক প্রকার জানেই না, এদের সম্বন্ধে জানেই না। হঠাৎ করে যদি এরা চলে এসেছে বলছে আমি বিএনপি, আমি আমি বিএনপিকে জানে শেষে ভোট দেন, তাহলে যারা ভোটার ওরা যে ঠাস করে ভোট দিয়ে দেবে, এটা এটা আগের মতো বাবার কোনো ইয়া নেই, অবকাশ নেই। কি জন্য? বর্তমান ভোটার যারা, এরা অনেকটা এক প্রকার বলতে গেলে অনেকটা তরুণ। বিএনপির সাথে এদের কোনো একটা সম্পর্ক এতদিন ছিল না। আওয়ামী লীগ তো, আওয়ামী লীগের সাথে থাকলে আওয়ামী লীগ তো কমাতে নেই। তবে যারা সুবিধাবাদী, সুবিধা এখানে কিছু অংশ মাত্র 20% ধরতে পারে, এরা সুবিধাবাদী। যারা আওয়ামী লীগের আমলেও সুবিধা নিত, ওরা বিএনপির আমলেও সুবিধা নেওয়ার জন্য এরা বিএনপির কাছে ঘেসেছে বা বিএনপিতে এরা চলে এসেছে, মনে করেন চলে এসেছে বা চলে আসবে। কিন্তু এটা হচ্ছে মাত্র 20%। বাকি বাকি কত? বাকি 80% যে বর্তমান প্রজন্মের 80% হচ্ছে যে এগুলো এখনো নিরপেক্ষ আছে, অনেকটা ডক্টর ইউনূসকে ভালোবাসে এরকমই। কিছু জামাতের মধ্যে আছে, জামাতের বললাম তো, জামাত যারা করে ওরা খুব সহজে এদের দল পরিবর্তন করে না। তাইলে এরা কোথায় যাবে? এরা কাকে ভোট দেবে? ডক্টর ইউনূস যদি ভোটে না দাঁড়ায়, কারে ভোট দেবে এরা? এটা তো বুঝতেই পারছেন। তারপরে যারা আমার মতো প্রজন্ম, এই প্রজন্মের আগের প্রজন্ম, যারা বিএনপি নেতাগুলোকে চিনলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এরা বিএনপিকে ভোট দেবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কি জন্য? এদের অধিকাংশ আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল। তা আরেকটা অংশ আছে যেটা কোনো দল থেকে, কোনো কারো কাছ থেকে সুবিধা নেয়নি। কিন্তু বর্তমান বিএনপির পরিস্থিতি, মাঠের যে পরিস্থিতি আছে, যে এরা যে কারণে দেশ থেকে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, ওই কারণগুলো এখন বিএনপির ভিতরে দেখছে ওরা। তখন এরাও এক প্রকার বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে একটু একটু করে। যারা কট্টর বিএনপি ওদের কথা আমি বলছি না, এরা তো থাকবে। তাহলে এই অংশটা কতটুকু? এখন অধিকাংশ অংশ হচ্ছে যে যারা এখন বর্তমান ডক্টর ইউনূসকে ভালোবাসছে বা ডক্টর ইউনূসকে চাই, আমার প্রজন্ম হোক বা আমার পরবর্তী প্রজন্ম হোক, যারা ভোটার, মেইন ভোটার যারা, এরা আসলে শেষ পর্যন্ত ভোট দেবে কারে? এমন কাউকে দেবে যে ডক্টর ইউনূসের সাথে যাদের মোটামুটি মিল ছিল,
সব কিছুতেই। এটা জামাত বুঝতে পেরেছিল। সেজন্য জামাত ডক্টর ইউনূসের বিপক্ষে কখনো যায়নি। জামাত আরেকটি কাজ করছে এখানে, যে বিভিন্ন ধরনের আলেম যারা ছিল, দেখুন আমি বিএনপি করি বা আওয়ামী লীগ করি বা আমি মুসলমান হিসাবে আমি যেটাই করি, মুসলমান হিসেবে আলেমকে আমি ভালোবাসি। এই আলেমটাকে, আলেমের ওয়াজ আমি পছন্দ হয়, আলেমকে আমি ভালোবাসি, তাকে দাওয়াত দিই, আমার গ্রামে নিয়ে আসি বা আমার আমার শহরে নিয়ে আসি, তার তার ওয়াইজগুলো আমি শুনি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে তার ওয়াইজগুলো আমি শুনি, আমার ভালো লাগে। এরকম কিছু ওয়াইজিন যারা আছে, যারা এই যে তাদেরকে আবার নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে জামাত। এটা জামাতের একটা প্লাস পয়েন্ট। সব দিক দিয়ে এই যে নিরপেক্ষ দলের যারা ডক্টর ইউনূসকে পছন্দ করে, ওরা এক প্রকার আগামীতে ভোট দিল, অধিকাংশ, সবার কথা বলছি না, অধিকাংশ জামাতকে ভোট দিতে পারে, এরকম আমার মনে হয়। যদি সব মিলিয়ে আশা করছি জামাত ক্ষমতায় আসতে পারে। এখন এটা গেল, জামাত ক্ষমতায় আসছে কিনা এটা হচ্ছে যে পরের কথা, কিন্তু আসতে পারে এটা আমার একটা ধারণা। বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে। এখন কথা হচ্ছে যে আসলে কতদিন টিকবে, এটা বুঝতে হলে আপনাকে আরো একটু পিছনে তাকাতে হবে। যদি আমরা ধরুন মিশরের অবস্থা দেখি, মিশরের মধ্যে হোসনে মোবারক অনেকটা আওয়ামী লীগের মতো দেশ চালিয়েছিল। যদি বা মিশরের সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলে কোনো কিছু নেই। মিশরের সংবিধান হচ্ছে এই ধর্ম, ইসলাম ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং মিশর চলবে যে ইসলামের উপর ভিত্তি করে, ইসলামের রীতিনীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে, এরকম সংবিধানে তা আছে তাদের। থাকলেও হোসনে মোবারক সবচেয়ে বেশি দিন ক্ষমতায় কিভাবে টিকেছিল, এটা বোঝার বিষয় না। হোসনে মোবারক অনেকটা শেখ হাসিনার মতো, যে এই ইসলামপন্থী যে দলগুলো ছিল তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রেখেছিল, বিশেষভাবে জঙ্গি দমনের নামে। এমনকি নওজুবিল্লাহ মিন যালিক, দাড়ি রাখা পর্যন্ত নিষিদ্ধ করেছিল। যারা দাড়ি রাখতো, লম্বা দাড়ি রাখতো, তাদেরকে একটা কার্ড দেওয়া হতো, মানে বুঝতো তুমি জঙ্গি কিনা। আচ্ছা যাক, এটা লম্বা কথা, আমি এদিকে যাচ্ছি না। হোসনে মোবারক অনেকটা শেখ হাসিনার মতোই মানে ইসলামপন্থীদেরকে দাবিয়েছিল, সোজা কথাকে। এখন কিভাবে তার পতন হয়েছে, অনেকটা শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে, এটা লম্বা কথা, যাবো না ওদিকে। পতন হওয়ার পর ক্ষমতায় কে এসেছিল, এই দিকটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ক্ষমতায় এসেছিল ইসলামপন্থীরা, ইসলাম ব্রাদারহুড, মুরসির যে দলটা, মুরসি অনেক শিক্ষিত একজন মানুষ, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এত শিক্ষিত, বিশেষ করে লেখাপড়া করেছে আমেরিকাতে, অনেক শিক্ষিত একটা লোক, এবং ইসলামিক ভাবে অনেক অনেক শিক্ষিত একটা মানুষ, বিভিন্নভাবে অনেক ব্রেন একটা মানুষ ছিল। এরপরেও ক্ষমতায় আসার পরে 11 সালে, সম্ভবত 11 সালে মনে হয়, 11 সালে ক্ষমতায়, না না 12 সালে, 11 সালে ইয়ার হোসনি মোবারকের পতন হয়। 12 সালে নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসে মুরসি, ইসলামিক দল, বিপুল বুটে, মানে মিশরের ইতিহাসে সবচেয়ে বেশি বুটে জয়যুক্ত করে ক্ষমতায় এসেছিল এই মুরসি। কিন্তু টিকে ছিল কতদিন, মাত্র 1 বছর, 13 সালের লাস্ট পর্যন্ত মাত্র 1 বছর টিকেছিল। 13 সালের মধ্যভাগে মনে ওকে আবার হটিয়ে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিছে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এখনো একটা মানে করে লিয়াজু করে, মোটামুটি সব দলকে সাথে নিয়ে একটা লিয়াজু করে এখনো পর্যন্ত ক্ষমতা টিকে আছে। কিন্তু ইসলামিক যে দলটা, যে এতগুলো বুট নিয়ে মিশরের মানুষটা, মিশরের সবাই ভোটাররা যাকে বুট দিয়ে নির্বাচিত করেছিল,
সে 1 বছরের বেশি দিন টিকতে পারেনি। কারণ ইসলাম ফোবিয়া। ইসলামকে দমানোর বিশ্বের যে একটা ইসলামকে দমানোর যে বিশ্বের একটা নীতি, সারা বিশ্বের মধ্যে একটা নীতি হয়ে গেছে বিগত এ ইয়ার আমল থেকে, ওই টুইন টাওয়ারের ঘটনা থেকে লইয়া, এই যে বুশের আমল থেকে লইয়া এই পর্যন্ত ইহুদিদেরকে উপরে তুলেছে, মুসলমান থেকে দমিয়েছে। এই দমানোটা থেকে গেছে বছরকে বছর, এখনো আছে, এখনো পুরোপুরি যায়নি। ফিলিস্তিনের অবস্থাটা দেখছেন। আচ্ছা, আরেকটা দেশ আছে যেখানে মুসলিম ইসলামিক ভাবে এরা ক্ষমতায় আছে, ঠিক এখনো ঠিক আছে। সেটা হচ্ছে আপনার ইয়া আফগানিস্তান। আফগানিস্তান কিভাবে টিকে আছে দুদিন? আফগানিস্তানকে আমেরিকা সহ অনেক রাষ্ট্র এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সমর্থন দেয়নি। এরপরও আফগানিস্তান টিকে আছে কিভাবে? কারণ আফগানিস্তান টিকে আছে কারণ আফগানিস্তান আর ভারত যদি বা বর্ডার, ভারতের সাথে আফগানিস্তানের বর্ডার আছে, এরপরও আফগানিস্তানে ভারতের একটা ভারতের গোলাম বা ভারতের দালাল একটাও আপনি পাবেন না। আফগানিস্তানে ভারতের একটা দালালও আপনি পাবেন না। দ্বিতীয়ত, আফগানিস্তানকে ভারত ভিতরে আরো সহযোগিতা করেছে কি জন্য? আফগানিস্তানের সাথে পাকিস্তানের ঘেঁষাঘেঁষি, এই কারণে আফগানিস্তানকে টিকে রাখার জন্য ভারত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু বাংলাদেশের জামাতকে কি করবে? করবে না, কিছুতেই করবে না। কারণ এর বিকল্প একজন আছে, শেখ হাসিনা। তাদের সবচেয়ে বড় বিকল্প হচ্ছে শেখ হাসিনা। সেই জন্য জামাত যদি ভারতের ফাও গিয়ে ধরে, যদিও বা জামাত ধরতে পারবে না, কারণ জামাত যদি ভারতের দিকে যায় তাহলে জনগণে জামাতকে উল্টে দিবে। আর ভারতের সাথে গেলে বাংলাদেশের জনগণ জামাতকে 1 মিনিটের ক্ষমতা রাখবে না, যে যায় যে দলে থাকবে থাকুক ভারতের পক্ষে। এখন ভারতের পক্ষ তো যেতেই পারবে না, আর যেতে না পারলেও ভারত ওকে সহযোগিতা করবে না। বাংলাদেশের ভিতরে এতগুলো দালাল ভারতের, এর ভিতরে জামাত কিভাবে টিকে থাকবে? এটা প্রশ্ন না? যে আর মুরসি কেন টিকতে পারেনি? কারণ আমেরিকার দালাল, ভারতের দালাল বাংলাদেশে যেরকম আছে, ওরকম আমেরিকার দালাল মিশরও আছে, যার কারণে মুরসির পতন হয়েছিল, মুরসি টিকতে পারেনি। এখন জামাত কি টিকতে পারবে? এটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। আচ্ছা, এখন উপায়, জামাত যদি টিকতে না পারে, জামাত টিকতে পারবে না কারণ বিএনপি জামাতের পিছনে লাগা থাকবে, আওয়ামী লীগে যারা আছে ওরা লেগে থাকবে, ভারত লেগে থাকবে, সারা বিশ্ব লেগে থাকবে। জামাতকে কেউ সমর্থন করবে না, মূলত করবে না। কারণ ইসলাম ফোবিয়া সারা বিশ্বের মধ্যে এখনো শক্তভাবে টিকে আছে। সত্য কথা বলছি ভাই, আমি জামাতকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আমি চাই জামাত ক্ষমতায় আসুক এবং জামাত থাকুক, কিন্তু জামাত পারবে না, টিকে থাকতে পারবে না। কারণ হচ্ছে যে ইসলাম ফোবিয়া আমেরিকা, ইউরোপ, তারপরে এই বিভিন্ন সারা বিশ্বের মধ্যে শুধু কয়েকটা রাষ্ট্র বাদ দিয়া, মুসলিম রাষ্ট্রগুলো বাদ দিয়া, আর সারা বিশ্বের মধ্যে শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে সব রাষ্ট্রের মধ্যে ইসলাম ফোবিয়া খুব খুব শক্তভাবে, দৃঢ়ভাবে এখনো প্রতিষ্ঠিত আছে। যার কারণে আজকে ফিলিস্তিনের এই অবস্থা ইসলাম ফোবিয়ার কারণে, আর কিছু না। ইসলাম ফোবিয়া যে সারা বিশ্বে ইসলামকে দমানোর যে একটা কৌশল, এটা সারা বিশ্বে এখনো শক্তভাবে টিকে আছে। এখন যদি জামাতকে যদি টিকে ক্ষমতায় আসার পর যদি টিকে থাকতে হয়, তাহলে কি করতে হবে? উভয় কি? উভয় হচ্ছে যে একটা, জামাতকে হয়তো এখন একটা উভয় আমি বলে দিতে পারি, যদি আমার আমার যেটা বলা আমি বলছি, যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক দিবেন, আর ইয়াটাকে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন,
আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাচ্ছি আমার যে একটা ভাবনা, জামাতকে টিকে থাকতে হলে একটা কাজ করতে হবে। ক্ষমতা নির্বাচনে যাওয়ার আগে যেভাবে হোক এনসিপিকে এনসিপিকে এনসিপির সাথে জোটবদ্ধ হতে হবে। আর এনসিপির সাথে জোটবদ্ধ হইয়া প্রেসিডেন্ট হিসাবে আগামী প্রেসিডেন্ট হিসাবে আমাদের ইউনূস স্যারকে রাখতে হবে তাদের সাথে। অন্ততপক্ষে প্রেসিডেন্ট ইউনূস স্যারকে রাখতে হবে। অথবা এমন কিছু হতে পারে যে সবকিছু সংস্কার শেষ করে ইউনূস স্যার নির্বাচনের তত্ত্বাবধায়ক ৩ মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিয়া পদত্যাগ করে নির্বাচনে এই যে জামাত এনসিপির প্রধান হইয়া এনসিপি এবং জামাত এদের সবাইকে নিয়ে নির্বাচনে আসলে এবং এরা এরা একটা নির্বাচনের আগে একটা ইয়া করতে পারে যে নির্বাচনে জিতলে কে কোন অংশ কি কোন অবস্থায় থাকবে, বা এনসিপিকে কয়টা সিট দেওয়া হবে, বা আমাদের ইউনূস স্যারকে কোথায় রাখা হবে। এখন তো শুনছি প্রেসিডেন্টের ভোটও জনগণের প্রত্যক্ষ ভোটও হবে। যদি সেটা হয় তাহলে হয়তো ইউনূস স্যার যদি ইয়াতে প্রেসিডেন্টের দাঁড়ানোর জন্য যদি আমরা অনুরোধ করি তাহলে উনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। তাহলে জামাত যদি ক্ষমতায় আসে, ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট থাকেন, আর প্রেসিডেন্টের ক্ষমতা আর প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি ক্ষমতার মধ্যে যদি সমতা আসে, তাহলে সবকিছু মিলাইয়া জামাত আশা করি যদি ইউনূস সাহেব যদি ওনাদের সাথে থাকে বা দেশের জন্য চিন্তা করে, যদি ইউনূস সাহেব যদি থেকে যাই বা প্রেসিডেন্ট হিসেবে হোক যেভাবে হোক, যদি উনি উপর কোন একটা স্থানে যদি থেকে যাই, তাহলে আমি আশা করছি এই জামাত এবং এই যে নিরপেক্ষ দল ইউনূস সাহেবের সাথে সবাই আমরা যারা আছি সবাই মিলে আমরা দেশটাকে আগামী 5 বছরে অনেক অনেক উপরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।